মানুষ বলছে পাল্টিবাজ দলবদলু। আমার বাড়ির সামনে এসে বলছে, কিরে এবার বিজেপির গান কর, নইলে বাঁচতে দেবো না। কিন্তু বাংলাতে মানুষের কাছে শিক্ষার একটা দাম আছে, সেই শিক্ষা বিক্রি হয়, চাকরি বিক্রি হয়। আমার মনে হয় সেটা দেখতে হবে না। সবথেকে বড় কথা, বিজেপি একটা অর্গানাইজ দল কেন, যেহেতু আরএসএস দ্বারা পরিচালিত। তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। এই সময়টা দেখে নেওয়ার পালা, কে তোমার সুসময়ের সঙ্গী, কে তোমার অসময়ের সঙ্গী। সমাজের নিয়ম হচ্ছে যে আমরা সেই মানুষটাকে নিয়ে ক্রিটিসিজম করব, যে মানুষটাকে নিয়ে ক্রিটিসিজম করলে ভিউ হবে। আমার অনুষ্ঠান দুটো কম বেশি পাওয়া না পাওয়া নিয়ে হয়তো আমার রুটি রুচিতে আঘাত পড়বে, কিন্তু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন হবে না। মানুষের জীবনযাত্রা যেন সুস্থ থাকে। কিন্তু মানুষ এসব ভুলে মানুষ এমন কথা বলতে লেগেছে, মানুষের কাছে যেন তৃণমূলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পরের মানুষটা আমি। আচ্ছা কেশব দা, আজকে তুমি তোমার বাড়িতে চলে এসেছি ইন্টারভিউ নেবো বলে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো তোমাকে নিয়ে এখন ট্রোল চারিদিকে, তো মানে মানে রিড়ি পড়ে গেছে বলা যায়। আমি যেটা ভেবে এসেছিলাম, মানে আস্তে আস্তে যেটা ভাবছিলাম যে তুমি নিঘাত ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছো, আমি মানে এরকম একটা কিছু ভেবে এসেছিলাম। এসে দেখছি তুমি পুরো মানে বিন্দাস ঘুরে বেড়াচ্ছ, গল্প করছো, নেচে বেড়াচ্ছ। তোমার ভয় করছে না? এত কিছু হয়ে গেল। কিসের ভয়? বিষয় হচ্ছে, আমি তো একজন সঙ্গীত শিল্পী, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি না চুরি করেছি, না কাউকে থ্রেট দিয়েছি, না আমি কোনো নেতা। না, আমার কিসের ভয় থাকবে? আমি গান গেয়েছি, আমি তো, আমার কাজ গান গাওয়া। গান গেয়ে মানুষের কাছে সমালোচিত হয়েছি, কেউ তো বলেনি আমি বেসুরো গান গেয়েছি। না, শিল্পীর খারাপ দিক কোনটা? যে একজন শিল্পীর চরিত্র ভালো না, বা একজন শিল্পী গানটা খারাপ গায়। কেউ কিন্তু আমি গানটা খারাপ গেয়েছি এ কথা বলেনি। মানুষ বলছে পাল্টিবাজ দলবদলু। এখন তো আমি প্রচুর লোককে আমার বাড়ির সামনে দেখেছি, সকালবেলা তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল জিতছে বলে রাস্তায় বেরিয়েছে, দুপুরের পর তারা গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। সো মানে এটা তুমি সেদিন দেখেছো? আমি তো প্রচুর দেখি। আমার কি বলছো, আমার সাথে ভোটের রেজাল্টের দিন এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো আমি অন ক্যামেরা বলতে পারবো না। মজার মজার ঘটনা ঘটেছে। মানে সকালবেলায় তারা তাদের ফেসবুকে আমি দেখেছি তৃণমূল জিতছে, এবার কি হবে, এই সমস্ত নিয়ে পোস্ট করছে, তৃণমূলের হয়ে পোস্ট করছে। দুপুরের পর তারাই দেখলাম আমার বাড়ির সামনে এসে বলছে, কিরে আর কি করবি, এবার বিজেপির গান কর, নইলে বাঁচতে দেবো না। কিন্তু বললাম, ভাই সকালবেলায় তো তোরা তৃণমূলটাই করতি, দুপুরের পরে বদলে গেলি। হ্যাঁ, তো এরকম প্রচুর ঘটনা আমি দেখেছি। বাড়ির সামনে টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, তারা তাদের প্রচুর লোককে আমি দেখেছি তৃণমূলের নেতাদের পেছনে, মানে আমার এখানকার যারা বিধায়ক বা আমার এখানকার যারা তৃণমূলের নেতা, তারা তাদের বাবা মা। তো হঠাৎ করে দেখলাম দুপুরের পরে তারাই গেরুয়া আবির মেখে টোটোতে বিজেপির ঝান্ডা, অটোতে বিজেপির ঝান্ডা লাগিয়ে জয় শ্রীরাম বলে ঘুরে বেড়াচ্ছে। সো এনজয় করছি তো এগুলো, ভালো লাগছে। মানুষের যে মানুষ কীভাবে মানুষ, দেখো, আমি যদি তাদেরকে বলি সুবিধাবাদী, তাহলে তো আমিও তো যারা কমেন্ট করছে তাদের মতো হয়ে গেলাম। আমার কাজ হচ্ছে গান গাওয়া, এবং বাইরে যেগুলো চলছে ভালোটা দেখে মজা নাও, আর খারাপটা দেখে মানুষকে এই বার্তা দাও যে যাতে হিংসা হানাহানিটা না হয়। যে তুমি বলো না, ভোট পরবর্তী সময়ে যে হিংসা হানাহানি চারিদিকে চলছে, এই যে চন্দ্রদার যে ঘটনাটা ঘটেছে, বা অভয়ার মার বাড়িতে যে ঘটনাটা ঘটেছে, আরও বিভিন্ন জায়গায় যে এই যে সমস্ত ঘটনাগুলো চলছে, তো এইটা তো কোনোভাবে আমরা কামনা করি না, আমরা সাধারণ মানুষ হিসেবে কামনা করি না। তো আমাদের বক্তব্য হচ্ছে মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যে আপনারা ট্রোল করছেন, করুন। আমার অনুষ্ঠান দুটো কম বেশি পাওয়া না পাওয়া নিয়ে হয়তো আমার রুটি রুচিতে আঘাত পড়বে, কিন্তু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন হবে না। মানুষের জীবনযাত্রা যেন সুস্থ থাকে, মানুষ যেন সুস্থ থাকে। এই হিংসা হানাহানি, খুন খারাপি, এই বোম পড়া, এগুলো তো চাইছি না, এগুলো তো আমরা ভোটের পরে কেউ চাইছি না। তাই জন্যই তো একটা এমন রাজনৈতিক দলকে মানুষ পছন্দ করে নিয়ে এসেছে, যারা হিন্দুদের হয়ে কথা বলবে, যারা হিংসা হানাহানিটাকে দূরে রাখবে। যেটা আমরা, তারা যে স্টেটে আছে সেই স্টেটে আমরা প্রমাণ দেখেছি, তারা সেখান থেকে হিংসাটাকে দূর করে দিয়েছে। তো আমরা তো এই বিশ্বাস নিয়েই এখানে আছি, আমার বিশ্বাস তারা পারবেন। কিন্তু মানুষ এসব ভুলে মানুষ এমন কথা বলতে লেগেছে, মানুষের কাছে যেন তৃণমূলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পরের মানুষটা আমি। হ্যাঁ, মানে এইটা মানুষ পোর্ট্রে করছে। আরে আমি তো দলীয় কেউই ছিলাম না,
না জীবনে কোনোদিন দলকে বলেছি আমার পছন্দের কাউকে কাউন্সিলর করে দাও, আমার কাউকে পছন্দের কাউকে এমএলএ করে দাও। জীবনে শুনেছে নাকি কেউ, বা শোনার চেষ্টাও করবে নাকি? আমার বলার তো দূরের কথা, আমরা ওই অবধি অ্যাক্সেসই পেতাম না। কিন্তু আমাদের মানুষ ভাবে যে তুমি পেতে, সেই জায়গাটা তোমার ছিল। দেখো মানুষ যেটা, মানুষ যা ভাবো, মানুষের কাছে আমি তো গায়ক হিসেবে এসেছিলাম। পরিচিত, হ্যাঁ। কমেন্ট বক্সে অনেকেই দেখলাম অনেক কথা লিখেছেন। তো আমার বক্তব্য যে আমার গানগুলো তাহলে ভিউ হলো কি করে? ধরো তুমি একটু আগেই অফ ক্যামেরা হায়রে বোকামন গানটার কথা বলছিলে। হায়রে বোকামন প্রায় 50 মিলিয়ন হতে গেল। তো এই 50 মিলিয়ন মানুষ তো আমি অন্য স্টেট থেকে ধরে আনিনি, তাই না? তো এটা তো এই বাংলার মানুষই শুনেছেন। বা আমার এই থাকতে দৃশ্যমা গানটাতে লক্ষ লক্ষ রিলস, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ কোথা থেকে এলো? এই বাংলার মানুষই তো শুনেছেন। তো আমি খুব একটা ওই কমেন্ট বক্স নিয়ে বদার নই। মানে কমেন্টে যারা আমাকে কিছু লেখালেখি করছে, পাল্টিবাজ, দল বদলু, গিরগিটিও আমার থেকে তাড়াতাড়ি ফিরে রং বদলাতে পারবে না, আরও অনেক কিছু, আমি এগুলো পড়ছি আর এনজয় করছি, আমার ভালো লাগছে। এবং কোথাও গিয়ে যে নিজের পরিচিত মানুষ এবং যাদের সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব ছিল, তোমাকে যারা বন্ধু বলে দাবি করেছিল, তারাই মনে হয় সবার আগে তোমাকে নিয়ে ট্রোল করেছে। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? কেমন লেগেছিল যখন দেখলে এই বিষয়টা? দেখো এটাই তো নিয়ম, সমাজের নিয়ম হচ্ছে যে আমরা সেই মানুষটাকে নিয়ে ক্রিটিসিজম করব যে মানুষটাকে নিয়ে ক্রিটিসিজম করলে ভিউ হবে। ঠিক এই রাস্তায় তো প্রচুর মানুষ এমন দেখা যাচ্ছে যারা সকালে তৃণমূল করেছে, দুপুরে বিজেপি করেছে, কই তাদেরকে নিয়ে তো ভিডিও হচ্ছে না। আমাকে নিয়ে কেন হচ্ছে? আমাকে নিয়ে ভিডিও হলে, গান গেয়েছিল আর একবার প্রচারে দাঁড়িয়েছিল, সেটার জন্য প্রচারে বহুবার গেছি। দেখো এখানে তো অস্বীকার করার জায়গা নয়, যেটা আমার অ্যাসাইনমেন্ট ছিল। আমাকে গান গাওয়ার দায়িত্ব দিয়েছে, আমাকে বলেছে তাদের জন্য বারবার দিদিকে চাই গান বানাতে হবে, তাদের জন্য অভিষেক ব্যানার্জিকে নিয়ে গান বানাতে হবে। তো আমার তো কাজ, আমি তো, আমাকে তো বলেনি তুমি যাও চুরি করে আমাদেরকে টাকা না দাও, এসব তো বলেনি, বলেছে গান গেয়ে দাও। তো আমি বেশ করেছি, গান গেয়েছি। আমাকে সিপিএমও যদি বলতো যে আমার জন্য গান বানাও, বিজেপি যদি বলতো গান বানাও, আমি তো এবার বিজেপির অনেক ক্যান্ডিডেটদের প্রচারের কাজ করেছি, হয়তো ফ্রন্টলাইনে যেতে পারিনি। ফ্রন্টলাইনে আমি পেছন থেকে কাজ করি, ফ্রন্টলাইনে কেন যেতে পারিনি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। বা মানুষ যারা বুদ্ধি, দেখো থাকাকালীন তো তুমি কিছু করতে পারো না, দেখো যারা বুদ্ধি দিয়ে বিচার করবে তারা গালি দেবে না। আর যাদের কাছে গালি দেওয়াটা প্রচুর সময়, তো মানে এতদিন পশ্চিমবাংলায় যেভাবে আমরা দেখে এসেছি, মানুষের কাছে কাজের সময়, মানে কাজের জন্য সময় নেই, বাড়িতে বসে থাকার জন্য প্রচুর সময় আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি পারবে? ধরো তুমি সোশ্যাল মিডিয়া দেখলে কোনো একজন বড় মানুষ কিছু একটা দুম করে কোনো একটা অফেন্সিভ কাজ করেছে, তোমার সময় আছে তাকে নিয়ে দুটো কমেন্টস করার? প্রয়োজনে তার সঙ্গে তোমার দেখা হলে তুমি বলবে দাদা এটা নাই বা হতে পারতো, তুমি তাই তো বলতে, তুমি তো বলতে পারতে না এই অমুক এই করেছে ওই করেছে, পারতে না। তাহলে কারা কমেন্টস করছে? যাদের খেয়ে দে কাজ নেই কোনো। আর কিছু মানুষ আছে কমেন্টস করছেন, তারা ভালোবাসে বলে কমেন্টস করছে, তারা হয়তো আমাকে রাজনৈতিকভাবে দেখতে পছন্দ করেন না, তারা আমাকে গানে পছন্দ করেন, তারা চায় আমি গান বাজনায় থাকি। আর তুমি যেটা বেসিক প্রশ্ন করেছিলে যে বন্ধুদের বদলে যেতে দেখে কেমন লাগছে, এটাই তো ট্রেন্ড। তুমি খারাপ সময় কাউকে পাবে না পাশে, এটাই ট্রেন্ড। যদিও আমি এটাকে খারাপ সময় হিসেবে নিচ্ছি না, আমি এটাকে এনজয় করছি। আমি 2021-এ বিরাট খারাপ সময় পার করেছি, তখন আমার এগেনস্টে প্রচুর অ্যালিগেশন এসেছিল। কিন্তু এই সময় কি অ্যালিগেশন এসেছে যে আমি বোধহয় মানে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের জায়গাটা আমার ছিল বোধহয়, মানে এইটা মানুষ পোর্ট্রে করছে। আরে আমি তো কোনো একটা ন্যূনতম কাউন্সিলরও ছিলাম না, আমার বাড়ির কেউ কোনোভাবে পলিটিক্সে যুক্ত না। আমার বাবা সারা জীবন সিপিএম করে এসছে, আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবাকে সিপিএম করতে। সো এইসব নিয়ে আমি খুব একটা বদার নই, আমাকে তারা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমি কাজ করেছি বাস। তারা প্রচারে যেতে বলেছে, আচ্ছা শিল্পীরা তো ইন্ডাস্ট্রির প্রায় সব শিল্পীদের নিয়েই তো প্রচারে গেছে তারা, তাহলে কি কালকে যে রাজনৈতিক দল এসেছেন সেই রাজনৈতিক দলের যে ফেডারেশন তৈরি হবে সেখানে কেউ কাজ পাবে না? নিশ্চয়ই তা তো নয়। বক্তব্য এটা হয়েছে যে এবার আর কোনো শিল্পের মধ্যে রাজনীতি থাকবে না। ব্যান কালচারটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখবে আমাকে নিয়ে অনেকে লিখছে বয়কট। কারা লিখছে জানো? আমার বাড়ির পাশে কিছু ছেলেপুলে আছে যারা আমার সাথেই ছবি তুলতে আসে, যাদের 1 মাসের আগের আপলোডও আমার সাথেই ছবি। তারা তৃণমূলের লোকাল নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে, তারা আমার প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে ছবি ছেড়ে দিয়েছে। আমি চাইলে ওখানে আমার যে ছবি ব্যবহার করেছে আমার প্রোফাইলের ছবি, আমি চাইলে সাথে সাথে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু ওরাইনি। আর ঠিক আছে, করুক না। দেখো এই সময়টায় দেখে নেওয়ার পালা, কে তোমার সুসময়ের সঙ্গী, কে তোমার অসময়ের সঙ্গী। সুসময় তুমি প্রচুর মানুষকে পাবে, অসময়ে তুমি কাউকে পাবে না, এটাই নিয়ম, এটাই নীতি।
নচিদা গানের লাইনে বলে গেছিল, বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরা পাপি এখানে, রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। এটা নচিদা বহু আগে লিখে গেছে। তুমি জিতলে তোমার জেতার গল্পটাই হবে, তুমি হেরে গেলে সেই হেরে যাওয়ার পেছনের গল্প কেউ জানবে না। এবং একটা বিষয় যে ভোটের রেজাল্টের পর তুমি যেহেতু রামের গান বার করেছো, সেটা নিয়ে মানে নানা লোকের নানা মত যে হঠাৎ কেন, আগেই তো বার করতে পারতো, আগে কেন বার করলো না, যখন তৃণমূল হেরে গেল ঠিক সেই সময় কেন কেশবদা বার করলো, এই নিয়েও একটা তুমি নিশ্চয়ই দেখেছো, একটা জল্পনা কল্পনা রয়েছে, তো সেটা নিয়ে কি বলবো? দেখো, আমি আমাদের দেবতা রামকে নিয়ে গান কিন্তু এর আগেও বের করেছি, মানে সেটা সে রামনবমীর সময় যেটা বার করেছিলে কি? রাম মন্দির যখন যখন উদ্বোধন আচ্ছা হয়েছে। রাম মন্দির যখন, এবং সেটা নিয়ে আমার সাথে কি কি হয়েছিল সেটা আমি অন ক্যামেরা আর বলতে চাই না, এবং আমি সেটা বলবোও না কখনো। অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক কিছু ফেস করেছি, বাট আমি গান গেয়েছি, আমার মনে হয়েছে আমার গান গাওয়া উচিত। দেখো, আমি তো আর্টিস্ট, আমি যে কোনো এই যে ট্রেন্ডিং টপিক নিয়ে যদি তারা কন্টেন্ট বানাতে পারে, তাহলে যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে গান বানানো আমি কেন গান বানাতে পারবো না? ট্রেন্ডিং টপিক নিয়ে গান বানালে তো প্রত্যেকটা শিল্পীর একটা ধারণা থাকে যে আমার গানটা যদি মানুষের কাছে পৌঁছয়। এইবার বক্তব্য হচ্ছে রাতারাতি কীভাবে গান তৈরি হয়ে গেল। অনেকে বলছে গান আগে থেকে রেডি করে রেখেছিল, 2টো গান রেডি করে রেখেছিল, তৃণমূল জিতলে তৃণমূলের গান ছেড়ে দিত, বিজেপি জিতলে বিজেপির গান ছেড়ে দিত। অ্যাকচুয়ালি সেটা কথা নয়, ঘটনাটা হচ্ছে আমি এক রাতে গান বানিয়েছি। আমি তোমার চাইলে প্রজেক্ট দেখিয়ে দিতে পারি, আমি রাতারাতি প্রজেক্ট বানিয়েছি। এবং কেন বানিয়েছি আমাকে অনেকেই বললো যে এবার একটা আমাদের জন্য গান হোক। এই দলের অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন যাদের সঙ্গে আমার বরাবর ভালো রিলেশান, কোনো রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ভালো রিলেশান। তারা আমাকে বরাবর ভালোবাসেন, কারণ আমি তৃণমূলে ছিলাম বলে যে আমি কোনো বিজেপির লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি এমন নয়, বা আমি তৃণমূলের হয়ে গান গেয়েছি বলে বিজেপির লোককে বলেছি তোমার হয়ে কাজ করবো না এমন নয়। আমি তো শিল্পী হিসেবে কাজ করেছি, এটা আমার রুটি রুজি, আমি তো সেটা করেই আমার চলে, পেট চলে। তো আমি তাদের জন্য, তারা যখন আমায় বললো যে এবার তো আমাদের বিজয় মিছিল আসছে, তোমাকে একটা গান গাইতে হবে, কিন্তু আমরা কিন্তু তোমার থেকে একটা গান এক্সপেক্ট করছি, তো আমি তাদের জন্য একটা গান বানিয়েছি। আমি দেবতারামকে নিয়ে একটা গান করেছি। আমি বিজেপি দল বাংলায় এসেছে বলে তারা রামকে নিয়েই, তারা আমার ধর্মকে নিয়ে কথা বলেছেন, যে ধর্মের মানুষ আমি তো অবশ্যই চাইবো যে আমার ধর্মকে যারা সাপোর্ট করছে সেই দলকে সাপোর্ট করতে। গীতা তো বলেছে তোমার ধর্মর জন্য যারা লড়াই করবে তাদেরকে বরাবর সাপোর্ট করো। এইবার মানুষ যদি বলে তুমি তৃণমূল করেছো, আমি তৃণমূলকে ভোট দিয়েছি না, বিজেপিকে দিয়েছি না, সিপিএমকে দিয়েছি, মানুষ কী করে জানলো? যে কারণে ভোটের বাক্সটা কিন্তু লুকানো থাকে। আমি চাইলে ভিডিও করে এনে দেখাতেই পারতাম যে না দেখো আমি কাকে ভোট দিয়েছি। আমার এটা কাজ নয়, আমার ব্যক্তিগত চয়েস জায়গায় আমি তাকে ভোট দিয়েছি। কে সরকারে এসেছেন আমার তো দেখা উচিত, যে সরকারে এসেছেন তাকে সম্মান দেওয়া উচিত, এবং সে যাতে মানুষের পরিষেবাটা সঠিকভাবে দেয় সেদিকে আমার যতটুকু দেখা উচিত আমি সেটুকু দেখবো। আমার তো কাজ রাজনীতি করা না, আমার কাজ গান গাওয়া। গান গাওয়ার পরে যেটুকু টাকা আমি রোজগার করি গভর্নমেন্টকে সেই অনুযায়ী ট্যাক্স দিয়ে যেটা আমার মনে হয় যে এইটা আমার লাইফস্টাইলে খরচা করার পরে এক্সট্রা থাকছে, সেটা আমি মানুষের পেছনে খরচা করি। আমি প্রতি সপ্তাহেই কিছু না কিছু মানুষের জন্য কাজকর্ম করে থাকি, যেগুলো আমার পেজ প্রোফাইলে তোমরা আপলোড দেখতেই পাবে। তো এটা যদি আমার লাইফস্টাইল হওয়ার পরেও মানুষের কাছে খারাপ হতে হয়, তাহলে সেটা আমি বেশ করেছি। আমি যদি একটা রামের গান গেয়েছি বলে খারাপ হই, তাহলে আমি আরও আপকামিং আরও গান বেরোবে, আরও অনেকগুলো গান বেরোবে, দেখি মানুষ কী বলে। এবং তৃণমূলের হয়ে প্রচার করা, সেটা কি ওরা তোমায় বলেছিল প্রচার করতে হবে, এবং সেটা কি জোর করে করানো নাকি তোমার ইচ্ছেতেই তুমি প্রচারে গেছিলে, কোনটা? আমি তোমাকে একটা কথা বলি, আমি বাড়িতে বসে স্টুডিওতে থাকলে 2টো গান বানাতে পারবো। আমি তোমার মনে হয় আমি নিজের ইচ্ছে সেসব কাজ ফেলে দিয়ে কারোর প্রচারে দৌড়বো? এগুলো তো আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। বাকি 5টা শিল্পীকে যেভাবে নেওয়া হয়েছে, আমাকে তো রাজনৈতিক কেশবদে বলে নিয়ে যাওয়া হয়নি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে কেশবদে একজন শিল্পী, সেই শিল্পী আসলে 5টা মানুষ আসবেন, ভোটের প্রচার হবে, যেভাবে বাকি সেলিব্রিটিদের নিয়ে যাওয়া হয়েছে আমাকে একই প্রসেসেই নিয়ে যাওয়া হয়েছে, যে তাদের প্রচারে একজন আর্টিস্ট আসলে 5টা মানুষ আসবেন। সেখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে প্রথম গানটা থাকতে দৃশ্যমা ঈশ্বরের গান দিয়ে আমি 2 লাইন করে গান শোনাতে হয়েছে, যেহেতু তারা আমাকে নিয়ে গিয়ে, আমার থেকে তো রাজনৈতিক বক্তৃতা শুনবেন, আমি বিশেষ বক্তা নই, আমি রাজনীতি সম্পর্কে আমার জ্ঞানই নেই, তো আমি তো রাজনৈতিক কোনো কথা বলিনি। আমি একটাই কথা বলেছি যে আপনারা আপনাদের পছন্দের যিনি আপনাদের জন্য কাজ করবেন আপনারা তাকেই ভোট দেবেন। আপনারা দেখবেন যেন আগামী 5টা বছর আপনাদের জন্য কথা বলার লোক থাকেন। সো আপনারা যাকে বেস্ট মনে করবেন তাকেই ভোট দেবেন।
আমি তো সেখানে গিয়ে কোনো দলের নাম করে অমুক দল জিন্দাবাদ, আচ্ছা। অমুক নেতা অমুক নেত্রী জিন্দাবাদ, একটা যদি কেউ ভিডিও দেখাতে পারে, আমি আমার যে শাস্তি দেবে মানুষ আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। দেখো সোশ্যাল মিডিয়া গালাগাল করা খুব ইজি, ফোন করে থ্রেট দিলাম, তোমায় দেখে নেবো, মেরে দেবো, তুমি আমার জেলায় ঢোকো, আমি এই করে দেবো ওই করে দেবো, এটা বলা খুব ইজি, বা করে দেওয়া হয়তো অনেক ক্ষেত্রে ইজি, কিন্তু আসল জাজমেন্ট করা কিন্তু ইজি নয়। তুমি জানো কি হয়েছে, তুমি আদেও বিষয়টা জানো, জেনে বলো। আমি এই প্রচারগুলোতে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমাকে আমার সময় নিয়ে বুকিং করা হয়েছে, আমি তারপরে গেছি। আমার এমনও হয়েছে, আমার কোনো একটি জায়গায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব মানে প্রচারে যাওয়ার কথা বলা হয়েছিল, সেদিন আমার রেজিস্ট্রির ডেট ছিল। আমাদের এই 7.5 বছরে আমার আর অঙ্কিতা রেজিস্ট্রি হয়নি। আমরা একটা ডেট ফিক্স করি, কারণ কোনো একটা কারণে আমাদের রেজিস্ট্রির কাগজটা দরকার ছিল, তো আমরা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করি, রেজিস্ট্রির যে ডেট দেয় সেই দিন আমাকে কোনো একটা বিশেষ জায়গায় প্রচারের জন্য যেতে বলা হয়। আমি বলেছিলাম আমার সম্ভব হবে না, আমি বারবার রিকোয়েস্ট করি, আমার যে মেইল এসেছে আমার ওই ডেটটা ফিক্স হয়েছে, আমি সেই মেইলটা তাদেরকে পাঠাই, তারপরেও শোনা হয়নি, আমার রেজিস্ট্রির ডেটটা 1 সপ্তাহ পিছিয়ে যায়। মানে বলে দিল যে হবে না, তোমাকে করতেই হবে। যেতেই হবে। এবার আমি কেন, ইন্ডাস্ট্রির কারোর ক্ষমতা ছিল জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার? আমরা তো আজকে কেন রুদ্রদার বিষয়টা নিয়ে এত আনন্দ পাচ্ছি, কারণ রুদ্রদাকে এতদিন ধরে যে ব্যান করে রাখা হয়েছিল, এই ব্যানের শিকার তো রুদ্রদাকে হতে হয়েছে, অনির্বাণদাকে তো হতে হয়েছে। তাহলে তাদের কাছে আরও 5টা সেক্টর আছে রোজগারের জায়গা, আমার কাছে তো নেই, আমার তো কোনো বিজনেস নেই, আমার কাছে তো গান গাওয়াটাই আমার কাজ, আমার রুজি এই গান গাওয়াটাই, আমার পরিবার চলে এটাতে, আমার যে ধরো ছেলেপুলেরা আছে তাদের পরিবারটাও তো চলে তাদের রোজগারের উপরেই, তারাও তো এখানে কাজ করে। তাহলে বা যারা আমার মিউজিশিয়ানস আছে, আমার যদি শোজ নষ্ট হয় তাহলে তাদের সেই ছেলেগুলোর ফিউচারেও তো এফেক্ট পড়বে, বা তাদের ফ্যামিলিতে এফেক্ট পড়বে। তো আমার তো এই সমগ্র দায়িত্ববোধের জন্য জলে থেকে কুমিরের সাথে লড়াই করা কখনো উচিত নয়, সেটা সম্ভবই না, পারবোই না, সার্ভাইভ করতে পারবো না। নয়, অনেকেই এটা পারবে না, বেশ কিছু শিল্পী। এবং আমি তোমায় বলি, রুদ্রদা একজন সিনিয়র আর্টিস্ট, তাই কিন্তু সিনিয়র হয়ে তারপরে তিনি পেরেছেন, আর আমাদের তো কেরিয়ারের এগুলো শুরুর সময় পারবো সম্ভব সেটা? এবং আমি কিন্তু কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে যে দল ছিলেন, যে দল এসেছেন, আমি কারো পক্ষপাতিত্ব হয়ে কথা বলছি না, আমার মূল মোটো বা মূল মন্ত্র একটাই, আমার তো কাজ গান গাওয়া, আমাকে যে গান গাওয়াবে আমি তার জন্যই গান গাইবো, আমার গান গাওয়া নিয়ে বাদ বিচার নেই। হ্যাঁ, এবার আমাকে অবশ্যই দেখতে হবে যে কেউ যদি আমাকে বলে দাদা তোমার টাকা দেবো যারা ভুলভাল গান গাইতে হবে, সেটা তো পারবো না। আমাকে যদি কেউ বলে যে তুমি যদি বলো তোমার চ্যানেলের জন্য গান গাইতে হবে, তো আমি কি না বলে দেবো? সেটা কি সম্ভব? কারণ এটা তো আমার কাজ, তোমার গানটা যদি হিট হয় মার্কেটে, তাহলে আমি আরও 2টো কাজ পাবো সেখান থেকে। তো আমি তো সেই লড়াইতেই এগিয়েছিলাম, সেই যুদ্ধে এগিয়েছিলাম। এবার অনেকে বলবে তাহলে বিজেপির জন্য গান বানাওনি কেন? বিজেপির জন্য আমার কাছে কেউ আসেননি গান বানাতে, অনেকেই কেউ বলেনি এসেছে না না না, আমার কাছে বিজেপির তরফ থেকে কিছু মানুষ এসেছেন, তারা তাদের বলেছে আমার জন্য একটা কম্পোজিশন বানিয়ে দাও, আমি কম্পোজিশন বানিয়ে দিয়েছি। কেউ বলেছে আমাকে একটা লিরিক্স করিয়ে দাও, বাদল যে তৃণমূলের গানগুলো লিখেছে, সে বিজেপির ধরে রাখো যতগুলো নেতারা এই বছর গান বেরিয়েছে তার ম্যাক্সিমাম গানটা কিন্তু বাদলের লেখা এবং আমাদের জায়গা থেকে প্রডিউস করা। আচ্ছা, সেটাকে পেছন থেকে হয়েছে, আমরা পেছন থেকে করেছি, কারণ গানটা তো আমাদের কাজ। আমাকে কেউ বলেনি গান গাও, আমাকে ভোটের রেজাল্ট বেরোনোর পর তারাই বলেছে যে এইবার তো কোনো বাধা রইলো না, এবার তুমি আমাদের জন্য গান বানাও, কারণ তারাও তো আমার জায়গাটা ফিল করেছে, তারাও তো আমায় ভালোবেসেছে। এবার যারা কথা বলছে সোশ্যাল মিডিয়ায় কিছু যায় আসছে না। ইনফ্যাক্ট এরকম হচ্ছে, আমার ধরো কিছু মানুষ আছে যারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোর্ট্রে করছে, তারা ইলেকশনের আগে থেকে বিজেপি হয়েছে, তারা বিজেপির হয়েই লড়াই করেছে, কিন্তু ইলেকশনের 1 মাস আগে তারা তৃণমূলই ছিল, তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে ঘুরে বেরিয়েছে। ঘুরে বেড়ানোর পর তারা হট করে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে কেশব দল বদলু পাল্টিবাজ, এবং কেশবকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। যে ছেলেটা 1 মাস আগে পর্যন্ত তৃণমূলের নেতাদের বাড়িতে বসে ঘুরেছে এবং 1 মাস ধরে বা 2-3 সপ্তাহ ধরে বিজেপির হয়ে প্রচার করেছে, বিজেপি দলটা তার হয়ে গেল, যেন মনে হচ্ছে তিনি সেই দলের বিরাট একজন মুখপাত্র, তিনি দাবি করছেন সোশ্যাল মিডিয়া আমাদের দলে কোনো জায়গা নেই। তো এইগুলো তো কাম্য নয় সোশ্যাল মিডিয়া থেকে। দেখো, কার জায়গা হবে কি হবে না, সে তার কাজ দিয়ে জায়গা করতে পারবে কিনা সেটা তার ব্যাপার। আমরা তো রাজনীতি করতে আসিনি, আমরা কোনো সুযোগ সুবিধে নিতেও আসিনি, আমি বলতেও আসিনি যে আমাকে তুমি এমএলএর কার্ড তোমার ভোটে দাঁড় করো, এমপি ভোটে দাঁড় করো, কাউন্সিলর ভোটে দাঁড় করো, আমরা কোনোটাই বলতে আসিনি। আমরা সোজা সাপটা গান গেতে এসেছি, এবং আমরা এটা দেখেছি, হ্যাঁ যদি মানুষ বলে সুবিধাটা কী দেখেছো, সুবিধাটা এটা দেখেছি, রাত বিরেতে যেন আমার একটা পরিচিত কেউ অসুস্থ হলে তার যেন ট্রিটমেন্ট করাতে পারি, তো সেটুক তো আমি সেটুক পরিষেবা পেয়েছি।
সেটা আমি বরাবর করি, এবং সেটুকু পরিষেবা আমি রাত বিরেতে যখনই আমার কোনো কেউ অসুস্থ হলে আমি বলেছি আমার পিজিতে তাকে ভর্তি করতে হবে, আরজি করে তাকে ভর্তি করতে হবে, তো তারা তো সেই ব্যাকআপটা দিয়েছে, তখন সেটা পেয়েছি। আমি এইটা পেয়েছি। আমি হসপিটাল পরিষেবা আমি কোনো অস্বীকার করব না, এবং সেটা অনেক ক্ষেত্রে শুধু তৃণমূলের ক্ষেত্রে থেকে পেয়েছি এমন নয়, আমি অনেক ক্ষেত্রে রাত্রিবেলা তৃণমূলের কাউকে পাইনি, আমার কোনো বিজেপির চেনা বড় লিডারকে ফোন করেছি যে এটা একটু দেখে দাও না, তারা করে দিয়েছে। আমার মূল এখনও অবধি দাবি যে রাজনৈতিক দলই আসুন না কেন, আমি যদি কখনো হসপিটালের কোনো কেস নিয়ে কারো কাছে হেল্প চাই, এটা যেন আমি হেল্প পাই। আমি হসপিটাল কেসে আমার বাড়ির লোকের জন্য হেল্প চাইবো না। অঙ্কিতার যে রিসেন্ট হসপিটালের বিষয় গেল, আমি কারো কাছে কোনো হেল্প চাইনি, আমি আমার তাদের যে বিলটা হয়েছে আমি আমার নিজের থেকে সেই বিলটা মিটিয়েছি। আমার বাবা যখন অসুস্থ হয় আমি হসপিটালে নিজেদের থেকে বিল মিটিয়েছি, আমি নিজের জন্য কোনো হেল্প চাই না। ভগবান যেভাবে চালাচ্ছেন আমি সেভাবেই চলতে চাই। আমি হেল্প চাই, ধরো প্রত্যন্ত গ্রাম বাংলায় আমার একজন ফ্যান আছে, সে তার বাড়ির লোক, তার বাবা মাঝরাতে অসুস্থ হয়েছে, সে আমায় ফোন করে বললো দাদা আমাকে একটা বেডের ব্যবস্থা করে দাও, আমার এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। আমি যদি ওই রাত্রিবেলা না করে দিতে পারি তখন কষ্ট হয় যে ও তো আমাকে ভালোবাসে, ও তো আশা করে ফোন করেছে যে দাদাকে ফোন করলে এটা পারবো। তাহলে আমার দাবি হচ্ছে এইটুকুই, যে দলই আসুন না কেন, যে আমি যেন একটা হসপিটাল কেস নিয়ে কাউকে বললে অ্যাটলিস্ট একটা বেড জোগাড় করে দেওয়া যায়, যেন চিকিৎসাটা করে দেওয়া যায়, ব্যাস দ্যাটস ইট। ইউনিয়নের একটা ব্যাপার যে যেহেতু এতদিন তৃণমূল ছাত্র পরিষদের একটা বিষয় ছিল, সেজন্য নাকি তুমি গান গাইতে এবং স্টেজ শো পেতে তোমার একটা সুবিধা হতো। এখন যেহেতু বিজেপি এসেছে, সেক্ষেত্রে তোমার নাকি একটা খুবই অসুবিধা হবে, তুমি আর স্টেজ শো নাকি পাবে না, এরকম একটা কথা নিশ্চয় তুমিও শুনেছো এই কথাটা। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেকের কি- ভিডিওতেও দেখেছি আমি। তুমি দুটো ছোট ছোট সবকিছু কথা তৃণমূলের জন্যই পেতে, মানে স্টেজ শো গুলো। আমি তোমার দুটো তিনটে ছোট ছোট জিনিস বলছি। তৃণমূলের গানে আমার কত ভিউজ, 2 লাখ 3 লাখ সামথিং এরকমই মনে হয়। আর আমার নিজের ব্যক্তিগত যেগুলো ইন্ডিপেন্ডেন্ট হিট গান সেগুলোতে কত ভিউজ। 30 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ আছে। মানুষ তো আমাকে আমার গান শোনার জন্য দেখেছে। ঠিক। এবং দ্বিতীয় কথা যদি বলা হয় যে কলেজের প্রোগ্রামগুলো আমাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে পাইয়ে দেওয়া হয়েছে। লাস্ট 4 বছর 4.5 বছর আমার তৃণমূল এই দলটার সঙ্গে এই যে গান নিয়ে সম্পর্ক, মানে তৃণমূলের জন্য আমি প্রথম গান করেছিলাম আমার কলেজ লাইফে, তখন আমার মাস্টার্স চলছে 2017-18 সম্ভবত। তখন আমাকে দিয়ে একটা গান কলেজের তরফ থেকে করানো হয়, তখন আমি কোনো রাজনৈতিক নয়, কোনো দিন আমি কলেজে রাজনীতি করিনি, নর্মালি ইউনিয়ন রূপে আড্ডাও মারিনি। তো আমাকে তখন বলা হয় যে যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি আমি গান বানাতাম এবং আমি আমার নিজের গান গাওয়ার জন্য ইউনিভার্সিটিতে একটা আমার পরিচিতি ছিল, তো তখন বলা হয় যে একটা গান বানাতে হবে তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে। আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি সে গান বেঁধে দিয়েছি, সে গানটা সুপারহিট হয়। তারপরে 2021-এর পর 2021-এর শেষ দিকে 22-এর শুরুতে তখন তারা আমাকে দিদিকে নিয়ে একটা গান করতে বলে, বারবার দিদিকে চাই, তাদের ক্যাপশন ছিল, আমি করে দিই। তারপরে আমাকে একটা গানের জন্য বলা হয়, সেটা হচ্ছে অভিষেক দাকে নিয়ে একটা গান করার জন্য, আমি সেটা করে দিই। তাদেরই বলা ব্রিফেই কিন্তু গানগুলো তৈরি হচ্ছে। আমি নিজে থেকে যে তাকে বলে দিলাম বাংলার যুবরাজ, আমি নিজে থেকে তাকে বিভিন্ন লাইন বলে দিলাম এমন নয়, ক্যাপশনটা ওরাই দিয়ে দিত। হ্যাঁ, তো এগুলো তো দেখো আমি নিজে থেকে তো আর বলতে পারবো না। ঠিক। হ্যাঁ, তো ক্যাপশন তো তারাই, তাদের যে টিম আছে তারা সেগুলো দিয়ে আমাকে করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি গানটা লেখাও, তুমি গানটা গেয়ে দাও। কারণ এর আগে যে গানটা আমি তাদেরকে দিয়েছি সেগুলো ভিউজ হয়েছে, তারা তো ভিউজ দেখেছে। দেখো তৃণমূলের গান তো আরও অনেকে গেয়েছে, তাদের গানগুলো তো ভিউজ হয়নি, আমারটা ভিউজ হয়েছে বলেই আমাকে বারবার কাজ দিয়েছে। তো সেই কাজ দেওয়ার পর ধরো 2022 থেকে 2026 অবধি আমার তাদের সঙ্গে সম্পর্ক, মানে 2022 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 26, 4 বছর। 4 বছরে তুমি আমার সোশ্যাল মিডিয়াতে সমস্ত প্রতি বছরে আমি কটা অনুষ্ঠান করেছি, কোথায় কোথায়, প্রতি মাসের হিসেব দিয়ে আমার আপলোড দেওয়া থাকে, আমাদের পুরো মাসের শো লিস্ট দেওয়া থাকে। তুমি হিসেব করলে দেখবে 12-14টা ম্যাক্সিমাম, আচ্ছা। 12-14টা ম্যাক্সিমাম কলেজ শো করেছি এই 4 বছরে। কিন্তু মানুষ বলে তোমাকে তো প্রচুর কলেজে দেখা গেছে, সেই ভিডিওগুলো ইউটিউবে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে কত বছর আগে। আমি মেইনলি কলেজে প্রথম হিট হই 2016, 17, 18 সে সময়। আমি প্রচুর কলেজ শো করি সে সময় কিন্তু আমার নিজের কোনো হিট নেই, নিজের গান নেই, আমি বলিউড নাম্বারস গাইতাম। তারপরে 19-20-তে আমি প্রথম 19-20-তে আমি বেঙ্গলের প্রচুর কলেজ কভার করি, তখন আমার ও কি লাগছে, কিছু গল্প তোর আমার, আমায় কেন বুঝলি না তুই, এগুলো প্রচুর হিট, নালিশ, রঙিন গুড়ি, এগুলো প্রচুর হিট যাচ্ছে। আমি কিন্তু সেই সময় বেঙ্গলের 90% কলেজ শো করা হয়ে গেছে।
আমাকে যারা আজকে বলবে তোমাকে শো দেওয়া হবে না, লাস্ট 4 বছরে তৃণমূল ছাত্র পরিষদ আমাকে কটা কলেজ শো দিয়েছে, এবং যে কটা কলেজ শো দিয়েছে প্রত্যেকটাতেই আমাকে বলা হয়েছে তুমি তো আমাদের নিজেদের লোক, কমে করে দিতে হবে। এবার কলেজের শোটা আমরা চাই, আমরা ডিমান্ড করি। কলেজে ইয়াং জেনারেশন থাকে, ইয়াং ক্রাউডটা প্রত্যেকটা শিল্পী চায়, মানে ফ্রিতে বললে হয়তো গান গেয়ে দেবো, এরকম বিষয় ছিল কোনো একটা সময়। আজকে সেটা পসিবল নয় হয়তো, কিন্তু একটা সময় ছিল ফ্রিতে বললে হয়তো কলেজে গান গেয়ে দেবো। তো আমাকে দিনের পর দিন এরকমও হয়েছে যে আমি ধরো একটা কোটেশন দিয়েছি, পরে দেখলাম বিলটা আমার কোটেশনই হয়েছে, কিন্তু আমার সঙ্গে নেগোশিয়েট করে এমন একটা টাকায় দাঁড় করানো হয়েছে যেখানে শুধু আমার মিউজিশিয়ান, আমার গাড়ির কস্টিং, আমার প্রোডাকশনের কস্টিং বেরোচ্ছে, আমার পারিশ্রমিক পাইনি। এবার শোগুলো তো আমাকে করতে হয়েছে, জোরপূর্বক অবশ্যই নয়, আমার কনসার্নেই করা হয়েছে, আমি রাজি হয়েছি তো করার জন্য। তাই আজকে আমি তাদের কোনো দোষ দেবো না, আমি তোমাকে অফ ক্যামেরাও তাদের কোনো দোষ দিইনি যে আমার সঙ্গে এই অন্যায় হয়েছে। আমার বক্তব্য, আমি তো নিজের ইচ্ছেতে সেই শোগুলো করেছি। কিন্তু মানুষ যে বলছে তৃণমূল ছাত্র পরিষদের জন্য আমি এত কলেজ শো পেয়েছি, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। আমি বললাম তো, আমাকে একটা প্রমাণ কেউ দিক যে আমি তৃণমূল ছাত্র পরিষদের জন্য এতগুলো শো করেছি, এত টাকা রোজগার করেছি। আমি বললাম পুরো টাকাটা আমি তুলে কোনো মানে একদম অন ক্যামেরা তোমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আমি কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রমে দান করে আসবো। যদি আমি তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা প্রাপ্ত শো থেকে হিউজ অ্যামাউন্ট, বিরাট কিছু কামিয়ে থাকি, আমি সেই অ্যামাউন্টটাই ধরে যদি আমাকে বলতে পারে আমি গিয়ে আমি দিয়ে দেবো। এবং তুমি যেটা বললে যে অনেক সময় বলা হতো যে কাছের লোক বা নিজেদের লোক, সেক্ষেত্রে ফ্রিতে শো করে দেওয়ার জন্য। আমাকে এপ্রিলেও তো ফ্রিতে শো করতে হয়েছে, এই বছর এপ্রিলে গোটা প্রোডাকশন নিয়ে, মানে আমার মিউজিশিয়ানদের টাকাটাও আমি আমার পকেট থেকে দিয়েছি। হ্যাঁ, আমাকে কেউ বলেছে করতে হবে, নইলে পরে অসুবিধা হতে পারে। সো আমি রাজি হয়েছি, আমি কোনো প্রতিবাদ করিনি, তাই আজকেও বলার কোনো মানে হয় না, আজকে আমি তাদের দোষ দেওয়ার কোনো মানে হয় না। আমি রাজি হয়েছি তো, আমি তো ফ্রিতেই রাজি হয়েছি, আমি শোটা করে দিয়েছি তো ফ্রিতে। তাই আজকে আমার মনে হয় এটা নিয়ে বলা মানে ফালতু বলা হবে। এটা নিয়ে কি কোথাও কি একটা শান্তি মানে অনুভব করছো যে এরপর থেকে আর ফ্রিতে শো করতে হবে না বা কিছু? বিশ্বাস রাখি। দেখো, অনেক সময় ফ্রিতে করতে হতে পারে, অনেক সময় অনেক মানুষের, ধরো তুমি আমার খুব কাছের লোক, কম বেশি তুমি আমাকে বলতে পারো যে কেশবদা আমি তোমাকে শুধু ব্যান্ডের খরচাটা দেবো, তুমি একটু করে দেবে দাদা। রিলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে বা ডিমান্ডও করা যায়, কিন্তু সেটা রিলেশনের জন্য। তোমার সঙ্গে যার রিলেশনই নেই, সেই জায়গা থেকে কেউ বলছে তোমাকে অনুষ্ঠান করে দিতে হবে, যার সঙ্গে আমার জীবনে আলাপ নেই, কিন্তু সে আমার আলাপিত কোনো একজন নেতৃত্বকে দিয়ে ফোন করিয়ে বলছে সেটা করেই দেবে, নইলে কিন্তু অসুবিধা হতে পারে। সেটা তো ঠিক নয়, সেটা তো আমার উপর প্রেশার। আমাকে তো আমার অফ সিজন, মানে এপ্রিল মানে তো ইলেকশনের আগে মানে অফ সিজন, সেই সময় দাঁড়িয়েও আমাকে সেই শো করে দিয়ে আসতে হয়েছে নিজের পকেট থেকে টাকা দিয়ে। এবং আমি আমার মিউজিশিয়ানদের তো বঞ্চিত করিনি, তাদের আমার প্রোডাকশনের যতগুলো ছেলে, একটা অনুষ্ঠান মানে 4টে গাড়ি যাওয়া, 4টে গাড়িতে মোটামুটি ধরো 20-22 জনের একটা টিম আমার। এবার এই টিমটাকে প্রত্যেককে তো পেয়েবল, কেউ তো আর শখে যাচ্ছে না, প্রত্যেককে তো আমাকে পে করতে হচ্ছে। সো আমি কাউকেই ফেরাইনি। তবে এটা বিশ্বাস রাখছো যে এরপর শিল্পীদের কিছুটা হলেও সুরাহা হবে? নিশ্চয়ই হবে। দেখো, বিজেপি একটা অর্গানাইজ দল, বিজেপি চাইলেই যে আজকে বলছেন না যে আমরা তৃণমূল থেকে কাউকে নেব না, এটা একদম মানে ওনাদের এথিক্স কিন্তু এটা, এবং এইটাই হওয়া উচিত। যদি তারা অন্য দল থেকে ভাঙিয়েই নিয়ে আসে বা অন্য রাজনৈতিক দল থেকেই নিয়ে আসে, তাহলে তাদের নিজস্ব নীতি কী বা হলো। তুমি দেখবে শ্রমিকবাবু, সজলদা, দিলীপ ঘোষ, দিলীপদা একটু মাঝে মধ্যে একটু অন্যরকম কথা বলেন, কিন্তু লজিকলেস কথা কিন্তু এরা কেউ বলে না। বা শুভেন্দুদা যেভাবে নেতৃত্ব দিয়ে 5 বছরের মধ্যে তো সরকারটাকে উল্টে দেখালো তো, তার মানে তাদের বলা কথার মধ্যে জোর আছে, মানুষ ভরসা দেখেছে। মানুষ তো এই যে এতগুলো ভাতা দেখলো, লাস্টে এমন দিন আমাদের দেখতে হলো বেকার ভাতা, যুবশ্রী নাম দেওয়া হলো যুবশ্রী, কিন্তু অ্যাকচুয়ালি বেকার ভাতা। তো তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভাণ্ডার আমরা অ্যাপ্লাই করিনি। কেন করিনি জানো তো? আমার মনে হয়েছে যে আমি যদি নিই তাহলে তো এটাকে সমর্থন করা হবে। কেউ তো বলছে যে তোমাদের কর্মসংস্থানের জায়গা যোগাবো, কেউ তো, আর সবথেকে বড় কথা, বিজেপি একটা অর্গানাইজ দল কেন, যেহেতু আরএসএস দ্বারা পরিচালিত। তুমি দেখবে যে কোনো দিন বিজেপির কোনো বড় নেতৃত্বের কাছ থেকে থ্রেট সুলভ কথা তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বাইটে পাবে না। তোমরা সাংবাদিকতা করতে যাও, তোমরা বহু ক্ষেত্রে দেখেছো, কিন্তু বাকি রাজনৈতিক দল অনেক কথা আমরা শুনেছি, অনেক কথা আমরা দেখেছি।
সো সেখানে হয়তো তাদের নিয়ে আমার এখন কথা বলতে যাওয়াটা ভুল হবে, কারণ কোনো সময় আমি তো তাদের দলের গান গেয়েছি, তাই বলা হবে যে এখন দল পাল্টি হয়ে গেছে বলে তুমি এখন পাল্টি খাচ্ছ। সেটা আমার কাজ নয়, বা আমি পাল্টি খাচ্ছি না আজও। আমার বক্তব্য যে মানুষের কাজ পেতে অসুবিধে হবে না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে প্রাথমিক পর্যায়ে যে বিশেষ কিছু কাজের সুরাহা হবে এক্ষুনি নয়, কারণ তাদেরও তো একটা গোছানোর সময় লাগবে, তাদের ল অ্যান্ড অর্ডার রেডি হতে টাইম লাগবে, তাদের মন্ত্রিসভা গঠন হতে টাইম লাগবে। বিভিন্ন জায়গায় ধরো একটা নর্মাল কোনো মন্দিরের অনুষ্ঠান হবে, সেই মন্দির কমিটিতেও তো এতদিন যারা ছিলেন তারা তৃণমূলী, সেই মন্দির কমিটিতেও তো এতদিন বিজেপির কেউ জায়গা পায়নি। তাহলে আজ নিশ্চয়ই সেই তৃণমূলীরা সরে বিজেপির লোকেরা জায়গা নেবে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হবে, সেই সেট আপ রেডি হতে হতে এখনও 2-3 মাস সময় লাগবে, তারপরে গিয়ে মানুষের কাজ হবে। সো এখন মানুষের ধর্ম, মানুষের মূল মন্ত্র, মানুষের মূল চাওয়া এটাই হতে পারে যে শান্তি, যে এই চন্দ্রদার মতো কাউকে যেন এইভাবে রাতের অন্ধকারে চলে যেতে না হয়, হিংসার শিকার না হতে হয়, বা অভয়ার মার বাড়ির সামনে যে বোম পড়েছে সেগুলো না হতে হয়। মানুষের এখন মূল চাওয়া এটাই হতে পারে যে আমরা এই মুহূর্তে শান্তি চাইছি, আমরা কোনো রকম হিংসে চাইছি না। এবং সব থেকে ভালো লাগছে বিজেপির নেতারা কি বলছে, যারা পার্টি অফিস ভাঙছে উল্টো গিয়ে বিজেপির নেতারা গিয়ে বলছে না এই পার্টি অফিস তৃণমূলেরই থাকবে, আমরা জোর দখল করবো না, আমরা আমাদের পার্টি অফিস আমাদের মতো করব। এই নীতি দেখেছো নাকি বাংলায় আগে? বাংলায় আগে এই নীতি দেখেছো? আমরা তো বরাবর ভাঙচুর দেখেছি, জোর দখল দেখেছি। কালকে একটা ভিডিও দেখছিলাম, কোনো একটি কলেজের সামনে নতুন ছেলেপুলেরা এবিভিপির পতাকা লাগিয়ে দিয়ে এসছে। তৃণমূল সেখানকার বিজেপির নেতারা সেখানে গিয়ে তাদের হাত থেকে সেই পতাকা খুলে নিয়ে বলছে কলেজটা পড়াশোনার জায়গা, এখানে রাজনীতির জায়গা আমরা করতে দেব না। এটাই তো চাইছিলাম এতদিন, এটাই তো দরকার ছিল এতদিন। কলেজে পড়াশোনার থেকে তো বেশি হতো ইউনিয়নের দাদাদের সঙ্গে প্রেম হয়েছে তো, অস্বীকার করা যাবে না তো। এই তো, আর আমি আমার মন গড়া কথা আমি পাল্টি খেয়ে বলছি এমন নয়। আমি কলেজে শো করতে গিয়ে অন মাইক কথা বলেছি তৃণমূলের থাকার সময়, যে কলেজে কিন্তু এই প্রেম বেশি করো না, পড়াশোনাটা করো, নইলে ফিউচারে গিয়ে কিচ্ছু করার থাকবে না। কলেজটা পড়াশোনা করার জায়গা, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ভালো কিছুই হবে। কারণ যে দলের মানুষ ইলেকশন জেতার পরে, আজকে তো পুরো ক্ষমতা তাদের হাতে, তারা তো বলতেই পারে অনেক কিছু, তারা অনেক কিছু স্টেটমেন্ট দিতে পারে, কিন্তু সেগুলো তো তারা দিচ্ছে না। তারা উল্টো বলছে কোনো ভাঙচুরকে বরদাস্ত করবে না, কোনো রাতারাতি নেতা হয়ে যাওয়াটা বরদাস্ত করবে না, কোনো কলেজ দখল, পার্টি অফিস দখলদারিকে তারা বরদাস্ত করবে না। তো এই কথা তো আমরা আগে শুনিনি। যারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন, ভরসা তো তাদের উপর করতেই হবে, রাখতেই হবে ভরসা, এবং তারা পারবেন। আমার বিশ্বাস তারা আগামী অনেক বছর, 5-10 বছর নয়, তারা যদি এই নীতিটাই মেনটেন করতে পারে, বাংলায় অনেক বছর থাকবেন। কারণ বাংলার মানুষ কি চায় জানো তো? বাংলার মানুষ শুধু শান্তি চায় এবং কালচার চায়। বাংলাতে মানুষের কাছে শিক্ষার একটা দাম আছে, সেই শিক্ষা বিক্রি হয়, চাকরি বিক্রি হয়, আমার মনে হয় সেটা দেখতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। সবটা আবার একটু ক্লিয়ার হলো মনে হচ্ছে। জানি না এরপরেও ক্লিয়ার হবে না। শোনো, এরপরেও যাদের গালাগাল করার, যাদের প্রচুর সময় আছে, তারা গালাগাল করবি, এটা তুমি এনজয় করছি। আমার কোনো অসুবিধা নেই। আমাকে আমার বাবার কাছে ফোন করে বলছে অমুক জায়গায় এসে দেখাবে, খুন করে দেবো, মেরে দেবো, এই করবো, এইসব বলছে আমাকে। তোমার মনে হয় তারা এগুলো করবে? তারা গেলে সামনে ধরে জড়িয়েই ধরবে। এটা সময়ের হাওয়া চলে যেতে দাও কিছুদিন পর ওটা। আর দ্বিতীয়ত, আমি তো শুরু করেছিলাম, আমি রামের গান গেয়েছি, আমি পাল্টি মারিনি। যারা তৃণমূলের এমএলএ এমপি ছিলেন তারা পাল্টি মেরেছেন, কিন্তু হ্যাঁ, মানুষ কিন্তু তাদের নিয়ে ট্রোল করছে না, এবং করবেন না তাদের নিয়ে ট্রোল, আমাকে নিয়ে করুন। আমি খুব এনজয় করি এগুলো, এবং আমি মনে করি আমার এক্সিস্টেন্স আছে বলে আপনারা ট্রোল করছেন। যারা বলছে না তুমি শিল্পীর পর্যায়ে পড়ো নাকি, কোনো না কোনো দিন থাকতে দৃশ্যমা গানটা দিয়ে আপনিও স্ট্যাটাস দিয়েছেন। সো আমার কিছু যায় আসে না আপনি আমায় নিয়ে ট্রোল করছেন কি করছেন না, কিন্তু ট্রোল হলে বেশ মজাই লাগে। এবং আমার এটা মনে হয় যে আমি আছি, অন্য কাউকে নিয়ে মার্কেটে আমি আছি, মানে মার্কেটে আমায় নিয়ে চর্চা। দেখো, একটা ডায়লগ খুব শুনতাম, চর্চা পর্চা খরচা। কোনো একজন বড় পলিটিক্যাল লিডার এই ভাষাটা দিতেন, চর্চায় তোমাকে থাকতেই হবে, নইলে তুমি থাকতে পারবে না। তা মানুষ তো আমাকে নিয়ে চর্চা করছে, আমি তো বলছি না তোমরা আমাকে নিয়ে এটা ট্রোল করো, আমি তো ট্রোল ম্যাটেরিয়াল দিচ্ছি না। ভোটের পরের দিন তো আমি সোশ্যাল মিডিয়ায় আমি তৃণমূল থেকে বিজেপি হয়ে গেলে এমন কোনো পোস্ট করিনি। আমি রামের গান গেয়েছি, বেশ করেছি, গিয়েছি, আমি আবার গাইব। কেউ আমার হিন্দু ধর্ম নিয়ে কথা বলছে, কেউ আমার হিন্দু ধর্মের প্রচার করছে,
তাহলে আমি সাপোর্ট করবো না? তাদের আরও বারবার সাপোর্ট করবো। তারা আমাকে যদি ব্যানও করে দেয়, তারা যদি কোনো দিন বলে যে কেশব তোমার জায়গা আমাদের এখানে নেই, আমি গান করেই রোজগার করব, আমার কাজের পরিমাণ কমবে, কিন্তু আমি তাদেরকেই সাপোর্ট করবো যারা আমার ধর্মকে সাপোর্ট করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।